লেখিকা প্রতীতি চৌধুরীর হারিয়ে পাওয়া। মাত্র কয়েকদিন হলো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে মিহিকা। কলেজের সেই প্রথম দিনগুলোর মতো উত্তেজনা না থাকলেও বেশ অন্যরকম লাগছে। নতুনের সব সময় একটা আলাদা আমেজ থাকে। মিহিকার চারপাশে বেশিরভাগই অচেনা মুখ। এত বড় ক্যাম্পাস, এত ডিপার্টমেন্ট, ল্যাবরেটরি, কয়েকদিন এসে মিহিকা কিছুই ভালো করে বুঝে উঠতে পারেনি। ডিপার্টমেন্ট থেকে ছোট একটা নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ। তারপর আর ক্লাস না হওয়াতে অমৃতার সাথে ইউনিভার্সিটির পরিসরটা ঘুরে দেখছিল মিহিকা। অমৃতাই বলল, জানিস মিহি, ওই লম্বা করে চশমা পরা ছেলেটা না তোকে আজকেও ফলো করছে। মিহিকা আর চোখে পিছনে তাকিয়ে দেখল মেরুন কালারের টি শার্ট পরা ছেলেটা আরো দুটো ছেলের সাথে ওদের থেকে কিছুটা পিছনে হাঁটছে। মিহিকা চাপা স্বরে বলল, ওরকম তোর মনে হচ্ছে? ওরাও তো নতুন, হয়তো ঘুরে দেখছে ক্যাম্পাসটা। অমৃতা আবারও বলল, কাল কিন্তু ফেরার সময়ও আমি ওকে বাস স্টপে দেখেছিলাম। ছেলেটার তো সাইকেল আছে, মানে এখানেই কোথাও থাকে। তাহলে আমাদের সাথে বাস স্টপ কেন গেছিল? মিহিকা বিরক্তির স্বরে বলল, তোর ওই মোটা মাথার ইন্সপেকশন রাখতো, কাউকে কি বাস স্টপে নামাতে যেতে পারে না? মিহিকার ধমক খেয়ে অমৃতা চুপ করে গেলেও ওর মনের থেকে খটকাটা গেল না। ছেলেটাকে আজ আসার সময় ইউনিভার্সিটির গেটে দাঁড়িয়ে থাকতে দেখেছিল অমৃতা। মনে হয়েছিল কারো জন্য অপেক্ষা করছে। অমৃতা জানে মিহিকার এসব প্রেম, ভালো লাগা, ভালোবাসাতে বিন্দুমাত্র আগ্রহ নেই। কৈশোরের সেই ঘটনার পর থেকে হাসি খুশি প্রাণবন্ত মিহিকা যেন নিজেকে কেমনই সবার থেকে গুটিয়ে নিয়েছে। একমাত্র ব্যতিক্রম অমৃতা, ওর সাথে মনের সবকিছু এখনো ভাগ করে নেয়। কম দিনের তো বন্ধু নয় ওরা। ফ্রক পরার বয়স থেকে দুজনে স্কুল যাওয়ার জন্য একই রঙের ব্যাগ কিনত। মাথার দুদিকে লাল ফিতের বিনুনি ঝুলিয়ে মিহিকা ডাকতে যেত অমৃতাকে। মিহিকা ইচ্ছা করে অমৃতার হাতটা টেনে ওকে রাস্তার একদিকে দাঁড় করিয়ে বলল, চুপ করে এখানে দাঁড়াতো, ছেলেগুলো এগিয়ে যাক। অমৃতার কথাটাই সত্যি প্রমাণ হলো। ওরা দাঁড়িয়ে যেতে তিনটে ছেলেও রাস্তার একদিকে দাঁড়িয়ে গেল। বিশাল ক্যাম্পাসের মাঝ বরাবর টানা রাস্তাটা চলে গেছে বায়োসায়েন্স ডিপার্টমেন্টের দিকে। একদিকে সুবিশাল গার্ডেন, অন্যদিকে তিনতলা সাহিত্য বিভাগ। অনেকক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে মিহিকা ইচ্ছা করেই সিঁড়ি দিয়ে বারান্দাতে উঠে হাঁটতে শুরু করলো। অমৃতা অভিমানী স্বরে বলল, দেখলি মিহি, আমার মোটা মাথার ইন্সপেকশনটাই সত্যি ছিল। মিহিকা ঘাড় না ঘুরিয়েও বেশ বুঝতে পারছে ছেলে তিনটে ওদের 4-5 হাত পিছনেই হাঁটছে। অমৃতার কানের কাছে মুখ রেখে মিহিকা ধীর স্বরে বলল, ছেলেটা তোকে ফলো করছে না তো? অমৃতা মুখটা ভারী করে বলল, ইস, তুই কি রে মিহি, জানিস তোর জিজু জানলে তিনটে ছেলেরই নাকে ঘুষি মেরে এমন কাণ্ড বাঁধাবে। এরকম অবান্তর কথার জন্যই মিহিকার মাঝে মাঝে ভীষণ রাগ হয় অমৃতার উপর। ঠিক করে আর কখনো কথা বলবে না, তবুও অমৃতার শিশুসুলভ আচরণের কাছে হার মেনে সেই কথা বলতে হয়। চাপা স্বরেই বকুনিটা দিল মিহিকা, থাক থাক, অনেক হয়েছে। তোর রণবীর এখন আলেয়ার সাথে প্রি ম্যারেজ হানিমুনে ব্যস্ত। ঝামেলা হলে আমাকেই সামাল দিতে হবে। অমৃতার মুখটা শুকিয়ে গেল। রণবীর কাপুর একবার করে প্রেমে পড়লে অমৃতা যে কিভাবে কান্নাকাটি শুরু করে দেয় তা কি আর মিহিকা জানে না? ওদের কথার মাঝে পিছন থেকে গলা ঝাড়ার আওয়াজটা শুনে সচেতন হয়ে গেল মিহিকা। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, তার আগেই গলার স্বরটা কানে এলো, ফার্স্ট ইয়ার, কেমিস্ট্রি অনার্স। মিহিকা পিছনে ঘুরে বিরক্তি নিয়ে ঘাড় নাড়ল। অমৃতা ফিসফিসিয়ে বলল, মিহি, এরা মনে হচ্ছে সিনিয়র, র্যাগিং করতে এসেছে। মিহিকা চাপা স্বরে বলল, তুই চুপ দিবি অমু? ছেলেটা আবার গলা ঝেড়ে বলল, তোমরা কি দুর্গাদাস মেমোরিয়াল কলেজের? আমার দাদাও ওখানে পড়তো। এতক্ষণে ভালো করে ছেলেটার দিকে তাকালো মিহিকা। কালচে ব্লু জিন্সের সাথে মেরুন কালারের টি শার্ট পরা ছেলেটা লম্বাতে প্রায় 6-এর ঘর ছুঁয়ে দেবে। ঘাড় উপরের দিকে না করলে 5 ফুট 4 ইঞ্চির মিহিকা ছেলেটার দিকে সোজা তাকিয়ে কথাও বলতে পারবে না। অমৃতা পাশ থেকে বলল, হ্যাঁ দাদা, দুর্গাদাস কলেজের। তোমাদেরও কি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট? মিহিকায় অমৃতার কনুয়ে চিমটি কেটে চুপ করালো। লম্বা ছেলেটার পাশের জন বলল, না, আমাদের ম্যাথ, তবে সিনিয়র নই, আমরাও ফার্স্ট ইয়ার। মিহিকা চলে যেতে উদ্যত হতেই আবার মেরুন টি শার্ট পরা ছেলেটা বলল, আমি রিপন ভৌমিক, স্টারমার্সে আছি। তোমাদের বাড়ি কি সুরপার ওইদিকে? ভৌমিক পদবিটা শুনে মিহিকার চোখের চাউনিটা হঠাৎ করে বদলে গেল। মনে মনে ঢোক গিলল অমৃতাও। ঝাঁঝালো স্বরে মিহিকা বলল,
খেজুরে আলাপে আমরা ইন্টারেস্টেড নই। তারপরে অমৃতার হাতটা টেনে মিহিকা বলল, এই চল তো এখান থেকে, যত সব ফালতু। শেষের কথাগুলো অবশ্য রিপনরা শুনতে পেল না, শুধু অমৃতার খটখট পায়ের আওয়াজ আর ওর চলার গতি দেখে রিপন পাশের জনকে বলল, বুঝলি নির্মল, মেয়েটা কিন্তু আগের মতোই আছে, একটুও বদলায়নি। একটা কথা বলবো মিহি? অমৃতার কথা শুনে গম্ভীর স্বরে মিহিকা বলল, তোর রণবীর আর ওই রিপন বলে বেয়াদবটার ব্যাপারে বাদ দিয়ে কিছু থাকলে বল। অমৃতা মিনমিনে স্বরে বলল, থাক তবে। এনএম স্যার না থাকাতে অর্গানিকের ক্লাসটা অফ ছিল। মিহিকা ক্লাসে বসে খাতাতে আগের দিনের বোঝানো লোকালাইজড কোভ্যালেন্ট বন্ডের স্ট্রাকচারগুলো দেখছিল। একটু পরে অমৃতা আবারও বলল, আমার কিন্তু অতটাও খারাপ মনে হয় না রিপনকে। জানিস, সুরেন্দ্রনাথ কলেজে টপার ছিল, বিএসসিতে ওভারঅল 78% আছে, 4 র্যাঙ্ক করেছিল। মিহিকা শান্তভাবে বলল, এসব শুনে আমার কি হবে? অমৃতা গাল ফুলিয়ে বলল, তুই যেন দিন দিন কেমনই একটা হয়ে যাচ্ছিস মিহি, নিজেকে চেক কর। এতটাও সিরিয়াস ভালো লাগে না সব সময়, সবাইকে নিয়েই তো চলতে হয় আমাদের। কলেজ লাইফটা তো এভাবেই শেষ করলি, এক সময় দেখবি ফেলে আসার সময়টা মনে করেই আফসোস করতে হবে। খাতার পাতা থেকে চোখ সরিয়ে অমৃতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একটুক্ষণ তাকিয়ে রইল মিহিকা, তারপর চোখ নামিয়ে হেসে বলল, আফসোস যাতে না করতে হয় তার জন্যই আলাদা থাকি। তোর মেমোরি যে এতটা উইক হয়ে যাবে সেটা অন্তত আশা করিনি। অমৃতার সাথে সাথে নিচু স্বরে বলল, সরি মিহি, আমি তোকে হার্ট করতে চাইনি, কিন্তু একবার ভেবে দেখ, রজতদার ঘটনাটা অতীত, সেটা ভেবেই যদি এক একটা বছর এভাবে কাটাতে থাকিস। অমৃতাকে থামিয়ে দিয়ে মিহিকা বলল, অতীত থেকেই মানুষ শিক্ষা নেয় অমু। রজতকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তার জন্য তোকে আমি নিজের আগে পরে বেঁধে তো রাখিনি। তুই যা, সবার সাথে কথা বল, বন্ধুত্ব কর, আঘাত পেলে তখনই না হয় মিহিকে মনে করিস। অমৃতার গলার আওয়াজটা আরো বেশি মিয়ে গেল। ইতস্তত করেই বলল, মিহি, তোকে একটা কথা বলিনি। রিপন আমাকে মেসেজ করেছিল, মানে ওই ফেসবুকে, তোর সাথে সামনাসামনি কথা বলতে চাইছে। মিহিকা আবেগহীন স্বরে একটানা বলে গেল, হ্যাঁ তো বলে দিবি, আমার বন্ধুত্ব বা প্রেম কোনো কিছুতে ইন্টারেস্ট নেই, আর বারবার আমাকেও যেন মেসেজ রিকোয়েস্ট না পাঠায়। তোকেও মেসেজ করেছিল রিপন? অবাক হয়ে অমৃতা প্রশ্নটা করলেও কোনো উত্তর দিল না মিহিকা। অমৃতা জানে মিহি এরকমই, রজতের ব্যাপারটা কোনোভাবে সামনে এলেই রাগে কথা বলা বন্ধ করে দেয়। অমৃতাও তাই এই নামটা মিহিকার কাছে বলতে চায় না, কিন্তু কিছু পরিস্থিতি এরকমই আসে, না চাইতে অতীতের প্রসঙ্গ টানতেই হয়। অমৃতাকে তমালি দেবী মানে মিহিকার মা অনেকবার বলেছেন, মিহি যে কেন রজতের মিথ্যে ভালোবাসাতে ওইভাবে জড়িয়ে গেল। প্রাণোচ্ছল মেয়েটা যেন তারপর থেকে একেবারে নিশ্চুপ। বেশ কয়েকবার মেয়ের কাউন্সেলিংও করিয়েছেন মিহিকার মা বাবা, তবে লাভ তেমন হয়নি। কৈশোরের প্রেমে এত বড় প্রতারণাটা মনে হয় ওর মন কিছুতেই মেনে নিতে পারেনি। তাই তো সময়ের সাথে সাথে মিহিকা হয়ে উঠেছে আরো বেশি চুপচাপ, কঠিন, পুরুষ বিদ্বেষী। অমৃতার শরীরটা খারাপ থাকাতে মিহিকা একাই ইউনিভার্সিটি এসেছিল। ফেরার সময় হঠাৎ করেই কানে এলো, দেখ রিপন, তোর মিহিদানা। যতক্ষণে রিপন নির্মলকে ধমকে চুপ করিয়েছে ততক্ষণে কথাটা কানে চলে গেছে মিহিকার। রিপনের পাশে সন্তোষও দাঁড়িয়েছিল, মিনমিনে স্বরে বলল, যা শালা, দিলি তো কেসটা ঘেটে। মিহিকা জ্বলন্ত দৃষ্টিতে দূর থেকেই একবার ছেলেগুলোর আপাদমস্তক দেখে নিয়ে বলল, যা, ঘরে গিয়ে তোদের মাকে রসগোল্লা আর দিদিকে মালপোয়া বলবি। নির্মল হা করে মিহিকার দিকে তাকিয়ে রিপনকে বলল, এ কি রে, তুই যে বলেছিলি ওকে মিহিদানা বলেই তোর। আরও একবার জোরে ধমক দিয়ে নির্মলকে চুপ করিয়ে রিপন বলল, সাধে কি বলি, তোর মাথায় কিচ্ছু নেই? এক্সামে খাতা না দেখালে শালা কবেই টপকে যেতিস। দেরি না করে রিপন ছুটতে ছুটতে গিয়ে মিহিকার সামনে এসে বলল, সরি, আসলে নির্মল অত না ভেবেই বলে ফেলেছে, ছেলেটার মাথায় কিচ্ছু নেই। মিহিকা একটু থেমে কিছু না বলে আবার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো। রিপন ওর পথ আগলে একইভাবে বলল, নির্মলের তরফ থেকে আমি ক্ষমা চাইছি মিহি, সরি। মিহিকা এবার রিপনের চোখে চোখ রেখে তীক্ষ্ণ স্বরে বলল, মিহি, মিহিদানা কোনোটাই নয়, মিহিকা চ্যাটার্জি। আশা করি আর ভুল হবে না। রিপন মাথা নামিয়ে বলল, আচ্ছা মিহিকা। মিহিকা হাঁটতে শুরু করতেই ওর পাশে পাশে হাঁটতে হাঁটতে রিপন বলল, তোমাকে ফেসবুকে মেসেজ করেছিলাম, তুমি সিন করনি। আমার নাম রিপন ভৌমিক।
মিহিকা গম্ভীর স্বরে বলল, আগে একদিন অলরেডি বলেছ। আমি অচেনা কারো রিকোয়েস্ট নিই না, বন্ধুত্বও করি না, ধন্যবাদ। রিপন বুঝতে পারল মিহিকা কোনোভাবেই ওকে পাত্তা দেবে না। সেই জন্যই হয়তো শেষ চেষ্টা করে বলল, আর যদি তোমার চেনা হতে প্রতিদিন এভাবেই ক্লাসের শুরুতে ইউনিভার্সিটির গেটে দাঁড়িয়ে থাকি, তোমার বাড়ি ফেরার রাস্তায় অপেক্ষা করি, তোমার বন্ধুত্ব পেতে সারা জীবন হাত বাড়িয়ে রাখি, তবুও কি কোনোদিন? রিপনের কথাগুলো শুনে মিহিকা থমকে গেল। অনেক বছর পর সেই একই শব্দমালা অন্য কারো স্বরে। ঘুরে তাকালো মিহিকা ওর দিকে। চোখ দুটো কি সত্যি তবে মিহিকার চেনা? প্রথম দিনও রিপনকে কেমনই চেনা মনে হয়েছিল, পরে ভেবেছিল মনের ভুল। আজ আরও একবার রিপনের গোল চশমার অন্য পাশে চোখ দুটোর ভাষা পড়ার চেষ্টা করলো। না, কিছুতেই মনে করতে পারল না মিহিকা রিপনকে আগে কোথাও দেখেছে কিনা। রিপন আবার বলল, কি হলো বলো, তবু কি কোনোদিন তোমার বন্ধু আবার যোগ্য হব না? মিহিকার গলার স্বরটা উত্তর দিতে গিয়ে আটকে যাচ্ছিল। ওর কানে ভেসে আসছিল 7 বছর আগের কথাগুলো। তোমার বাড়ি ফেরার রাস্তাতে হ্যাঁ শোনার জন্য আমি প্রতিদিন দাঁড়িয়ে থাকব, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি অনন্ত অপেক্ষায় কাটাবো। রাগে ঘেন্নায় চোখ দুটো ফেটে জল আসতে চাইছিল মিহিকার। ওর অন্তরের সত্তা যেন বলছিল সব মিথ্যে, ছেলেরা কেবলই মিথ্যুক। এই একই ছাঁচে সব ছেলে প্রেম নিবেদন করতে আসে, তারপর পড়াশোনার পাঠ শেষ হয়ে গেলে যখন টাইম পাসের আর প্রয়োজন হয় না, তখন নিজেরটা বুঝে কেটে পড়ে। রজত তো ওদের সুরপাতে দুর্গাদাস মেমোরিয়াল কলেজে পড়তো। ওখান থেকে বেরিয়ে এই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছিল। তারপর স্টাডি কমপ্লিট করে জব জয়েন করতেই এক নিমেষে ওদের 3 বছরের প্রেম ভোকাট্টা হয়ে কাটা ঘুড়ির মতো আকাশে উড়ে গেছিল। রাগে গড়গড় করতে করতে আর কোনো উত্তর না দিয়ে দ্রুত পায়ে ইউনিভার্সিটির গেট পেরিয়ে গেল মিহিকা। মিহিকার কাছে রজতের একটা মাত্র ছবি আছে। মিহিকার আজও মনে আছে রজতের মেসে গিয়ে অ্যালবাম থেকে এক প্রকার কেড়ে নিয়ে এসেছিল ছবিটা। আজ অনেক বছর পরে ওই ছবিটা বার করে রজতের চোখ দুটো দেখছিল মিহিকা। কোথাও কি কোনো মিল আছে রিপনের সাথে? অনেক খুঁজেও তেমন কোনো মিল না পেয়ে একটা দীর্ঘশ্বাস বুক ঠেলে বেরিয়ে এলো মিহিকার। মিল পাওয়া সত্যি তো সম্ভব নয়। রজত হয়তো আজ বছর 30-এর সংসারী লোক, মিহিকাকে তার আর মনেই নেই। মিহিকাই শুধুমাত্র এত বছর ধরে ওর কৈশোর প্রেমের স্মৃতিগুচ্ছ মনের খাতায় ধরে রেখেছে। সেই কবে ক্লাস 8-এ পড়তে মিহিকার সাথে আলাপ হয়েছিল রজতের। আলাপের চেয়ে বলা ভালো প্রেমের প্রস্তাব। রজতের তখন কলেজের 3rd ইয়ার। রোদ গরম হোক কি বৃষ্টি, মিহিকাদের ছুটির পর ঠিক ওর হ্যাঁ শোনার জন্য রাস্তার ধারে রোজ অপেক্ষা করে থাকতো। মিহিকার ওই বাচ্চা মনে কতই বা ক্ষমতা ছিল ভালোবাসার এরকম নিখুঁত অভিনয় করে ফেলার। শেষ অবধি রজতের টোপটা গিলতে বাধ্যই হয়েছিল। মিহিকার নিজের ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ খুটখাট করতে বেরিয়ে এলো রিপনের প্রোফাইলটা। টাইমলাইন জুড়ে বুদ্ধদেব বসুর কঙ্কাবতী, কখনো আবার প্রেমেন্দ্র মিত্রের যাযাবর হাস নীর বেঁধেছিল। মিহিকার মাথার মধ্যে কিলবিল করে উঠল ওদের সেদিনের কথাটা। রিপন যদি ম্যাথমেটিক্সে অনার্স হয়, তবে বাংলা কবিতার লাইনগুলো কি করে? ফোনটাতে কিছুক্ষণ রিং হতেই ওপাশ থেকে অমৃতার গলার স্বরটা শুনতে পেল। হ্যাঁ রে, বল। মিহিকা ইতস্তত করে বলল, ওই ছেলেটার কি যেন সাবজেক্ট? অমৃতা বুঝতে পারলেও ইচ্ছা করে বলল, কোন ছেলেটা? আর ওই রিপন নাকি নাম? অমৃতা হেসে বলল, ও, ওর তো ম্যাথ, সেদিনই বলল। মিহিকার মনে পড়ছে 7 বছর আগে লেখা কিছু চিঠির ছিন্ন বিক্ষিপ্ত লাইন। স্কুলে পড়ার সময় ম্যামরা মিহিকাকে বলতেন সাহিত্যেও ভীষণ ভালো। সত্যি একটা সময় কবিতার প্রাণ ছিল, কিন্তু তারপর কিছুটা জেদ করেই 11-এ আর্টস না নিয়ে সায়েন্সে পড়েছিল। কাব্যকে জীবন থেকে চিরতরে বিদায় জানিয়েছিল। সেই দিনগুলোতে মিহিকার মানসিক স্থিতি যা ছিল তাতে আর ইচ্ছা করেই ওর বাবা মা কোনো বিষয়ে জোর করেননি। অমৃতা ওপাশ থেকে বলল, কি রে, কি ভাবছিস? আজ একে স্যারের ক্লাস হয়েছিল? হেটেরোসাইক্লিক কম্পাউন্ডগুলো শুরু করেছেন? মিহিকা অন্য মনস্ক স্বরে বলল, কিন্তু ওর প্রোফাইলে তো বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, ম্যাথ বলে তো লেখা নেই কোথাও। অমৃতা ওপাশ থেকে হাসতে হাসতে উৎসুক গলায় বলল, কার? রিপনের? মিহিকা অস্বস্তিতে পড়ে গলা ঝেড়ে বলল, কারো না, রাখছি এখন, কাল দেখা হবে। ফোনটা রেখে মিহিকা মনে করতে লাগলো ওর কৈশোরের কথা। তখন মিহিকা সবে ক্লাস 8-এ পড়ে। জীবনানন্দ দাশের রূপসী বাংলা পড়ে এতটাই কাব্যপ্রেমের জোয়ারে ভেসে গেছিল, একে একে পড়ে ফেলেছিল ওনার লেখা ঝরা পালক বনলতা সেন। তারপর মিহিকার বাবা ওর কবিতা প্রীতি দেখে ওকে জন্মদিনে উপহার দিয়েছিল কখনো মেঘ। ক্লাস 9-এ পড়ার সময় মিহিকার জীবনে আসে প্রথম ভালোবাসা দিবস। রজতের কাছে ভ্যালেন্টাইন্স ডের উপহারে গোলাপ বা ক্যাডবেরি চায়নি মিহিকা, চেয়েছিল কবিতার বই। আর সেখান থেকেই তো কতবার
শরীরী প্রত্যয়ে ভালোবাসার অভিব্যঞ্জনা কোটেশন করে চিঠিতে লিখে পাঠাতো রজতকে। তাই হয়তো রিপনের টাইমলাইন্সে লেখা শব্দগুলো আজ এত বছর পরে ওর খুব চেনা মনে হচ্ছে। তুই না ভীষণ নির্দয় মিহি। আমার জন্য যদি কেউ এইভাবে প্রতিদিন রাস্তায় অপেক্ষা করত, তাহলে আমি রণবীরকে ভুলে কবেই। বকুনি দিয়ে মিহিকা বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল। অনেকটা এগিয়ে গিয়েও আরও একবার ফিরে তাকালো মিহিকা। প্রায় 2 মাস হতে যায় প্রতিদিন 2 বেলা ও রিপনকে একইভাবে এই জায়গায় দেখে। কোনোদিন হয়তো রিপনের বন্ধুরা থাকে, কোনোদিন আবার একা। আমি জানি তুই ও রিপনকে মনে মনে লাইক করিস। ভাঙবো তবু মচকাবো না কেস। আচ্ছা মিহি, ভালোবাসার মধ্যে কি এমন অন্যায় থাকতে পারে বলতো? মিহিকা গম্ভীর স্বরে বলল, তোর মনে হচ্ছে সত্যি স্মৃতিক্ষয় হয়েছে। কাকিমাকে বলবে ব্রেনোলিয়া খাওয়াতে। ঠিক এভাবেই 7 বছর আগে রজত আমাদের স্কুল থেকে ফেরার পথে অপেক্ষা করত। কিন্তু যেদিন আমি ওর কাছে একটিবার ডাক শোনার জন্য জীবন মরণপণ করেছিলাম, সেদিন ও কি করেছিল অমু? সাড়া দিয়েছিল আর? মুখটা আবার শুকিয়ে গেল অমৃতার। মিহিকা জোর গলায় রিপনকেও শুনিয়ে বলল, এসব ন্যাকা ন্যাকা অপেক্ষার গল্প 10 বছর আগে চলতো, সোশ্যাল মিডিয়ার যুগে আর চলে না। রিপনও দূর থেকে শুনতে পেয়ে বলল, মানুষটা যদি 10 বছরের বেশি পুরনো হয় তবে কেন 10 বছর আগের গল্প চলতে পারে না? বনলতা সেন কিন্তু 75 বছর ধরে সমান জনপ্রিয়। চুপচাপ হেঁটে পেরিয়ে গেলে রিপনের শেষের দুটো বাক্য শুনতে পেল মিহিকারা। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে, জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। অন্যদিনের মতো ইউনিভার্সিটি থেকে সাইকেল নিয়ে রিপন ধাওয়া করলো ওদের সাথে বাস স্টপ অবধি। একে শীতের বেলা, তারপর কুয়াশার মতো বৃষ্টি। সন্ধেটা বেশ তাড়াতাড়ি নেমে এলো। মিহিকাদের ছাতা থাকলেও রিপনের ছিল না। ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হওয়ার পর থেকে অবশ্য মিহিকাও অনেকটা নরম হয়েছে রিপনের প্রতি। সব সময় মুখ ভারী করে ধমক না দিয়ে পাশ দিয়ে পেরোবার সময় হেয়ালিও করে। কখনো কখনো ছুটির শেষে রিপনকে দেখতে না পেলে ইচ্ছে করেই বাড়ি ফিরতে দেরি করে। ততক্ষণে অবশ্য রিপন এসে যায়। মিহিকারও মনে হয় রিপনকে একটু ঝাড়তে না পারলে দিনটাই অসম্পূর্ণ। আর আশ্চর্যভাবে অমৃতাও লক্ষ্য করেছে রিপনকে এইভাবে দিনের পর দিন মেজাজ দেখাতে দেখাতে মিহিকার এতদিনের জমানো পুরুষ বিদ্বেষটাও অনেকটা কমে এসেছে। অমৃতাও উপভোগ করে ওদের মাঝ থেকে এই একরাশ ছোড়াছুড়ির শব্দ। মিহিকা ছাতা নিয়ে অমৃতার সাথে হাঁটতে হাঁটতে রিপনকে শুনিয়ে বলল, এবার কিন্তু ঠান্ডা লাগছে, ইনফ্লুয়েঞ্জা, হাই ফিভার, খুব তাড়াতাড়ি বেড রেস্ট। তখন কিন্তু রোজ দেখা করার প্রমিস ব্রেক হয়ে যাবে। বন্ধুত্বের বৃথা আশায় তখন ভৌমিকবাবু কাব্য লিখবেন, তীরে এসে ডুবলো তরি। অমৃতা শুনে হাসতে হাসতে বলল, আর কষ্ট দিস না, হ্যাঁ করে দে এবার, বড্ড মায়া হয় বেচারার উপর। মিহিকা গম্ভীর স্বরে বলল, বন্ধু হওয়া সহজ নয়। ঢোল যখন নিজেই বাজাতে বলেছে, পরীক্ষা করতে দোষ কি? রিপন অবশ্য কিছু না বলে মুচকি হাসতে হাসতে সাইকেল চালালো। অমৃতা বলল, এত বেশি পরখ করতে গিয়ে এবার ঢোলই না ফেটে যায়। বৃষ্টিতে ভিজে ততক্ষণে রিপন সব সপে। চশমাটা আগেই খুলে রেখেছে। রিপনের মাথার চুল বেয়ে চোখ দিয়ে ক্রমাগত জল গড়িয়ে পড়ছে। মিহিকা দেখল রিপন ঠান্ডাতে ভিজে কাঁপছে। তাতেও অবশ্য রিপনের উদ্দেশ্যে ওর চাটন থামল না। রাস্তাটা পেরোবার আগে বলল, সেটা তো ঢোলের দোষ, বাজাতে দেওয়ার আগে বাজনদারকে চেনা উচিত ছিল। মাথাটা দুদিকে নাড়িয়ে চুলগুলো ঝেড়ে রিপন এবার সোজাসুজি মিহিকার দিকে তাকিয়ে বলে উঠল, কে বলে বাজনদারকে চিনি না? ঢোলের দাবিতে যে ঢোল কি আর ঘর অবধি ধাওয়া করতে পারে, গলা তুলে বলতে পারে ঢোল শুধু আমার, তার থেকে বেশি আর কেউ ভালোবাসতে পারবে কি? কথাটা কানে যেতেই মুহূর্তের মধ্যে যেন মিহিকার মনের মেঘলা আকাশে বিদ্যুৎ চমকে উঠল। থমকে দাঁড়িয়ে গেল মাঝ রাস্তায়। অমৃতাও পারল না ওকে টেনে সরাতে। পিক আপ ভ্যানটা কোনো রকমে ব্রেক কষে পাশ কাটালেও উল্টো দিক থেকে আসা মোটর বাইকটা সজোরে ধাক্কা মারল। মিহিকা ছিটকে পড়ল রাস্তাতে। মিহিকার গোলাপি ফুল ছাপ ছাতাটা হাতছাড়া হয়ে ঝোড়ো হাওয়ায় উড়ে গেল রাস্তার অন্য পাশে। তারপর আর মিহিকার কিছু মনে নেই। পা আর কোমরের প্রবল যন্ত্রণায় চোখের সামনেটা অন্ধকার হয়ে এলো। জ্ঞান ফিরে আসতেই মিহিকা নিজেকে দেখল হসপিটালের বেডে। মিহিকার বাবা মনোময় চ্যাটার্জির সাথে বসে আছেন তমালি দেবীও। মিহিকা অস্ফুট স্বরে একবার বলার চেষ্টা করল, রিপন, রিপন কোথায়?
তমালি দেবী চোখের জল মুছে বললেন, ভাগ্যিস ছেলেটা ছিল। অমু তো তোর অবস্থা দেখে এমন নার্ভাস হয়ে গেছিল যে ওকেই ধরাধরি করে নিয়ে আসতে হয়েছে। মিহিকা ওর ঝাপসা চোখে সিলিংটার দিকে আরো একবার তাকিয়ে বলল, রিপন কোথায় মা? মনোময় বাবু সাথে সাথে বললেন, তুই এত চিন্তা করিস না, এখানেই তো কাল থেকে ছিল রিপন, এই মাত্রই বাইরে গেল। তমালি দেবী বলতে লাগলেন, এমন করে কেউ রাস্তা বেরোয় মিহি? পায়ে ফ্র্যাকচার হয়েছিল বলে অল্পের মধ্যে দিয়ে গেল, আরো বড় কিছু ঘটে গেলে আমাদের কি হতো বলতো? মিহিকার কাছে ওর পা ভাঙার যন্ত্রণা, হসপিটালের বিছানা সবকিছু অনেক তুচ্ছ লাগছে। ওকে সত্যিটা জানতেই হবে। রিপন কে? কেন প্রথম দিন থেকে ছেলেটা ওর পিছনে পড়ে আছে? প্রথম দিকে মিহিকা নিজেও এড়িয়ে গেছিল এই ভেবে যে আরো 10টা ছেলের যেমন কাউকে ভালো লাগলে তার সাথে কথা বলার জন্য বা প্রেম করার জন্য ধর্ণা দেয়, রিপন সেরকমই। কিন্তু 7 মাস ধরে একইভাবে ওর সব ব্যঙ্গ বিদ্রুপ উপেক্ষা করে পিছনে পড়ে থাকা নেহাতি কম নয়। তাছাড়া রিপনের সাথে রজতের বিষয়গুলোই বা এত কি করে মিলে যায়? তবে কি অমৃতা ওকে সব বলে দিয়েছে? বন্ধুত্বের সাথে বেইমানি করেছে ওর বেস্ট ফ্রেন্ড অমু? মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে মিহিকার। ভাববার আগেই বারবার ভাবনাগুলো জট পাকিয়ে যাচ্ছে। তমালি দেবী জিজ্ঞাসা করলেন, কি রে, মাথায় ব্যথা করছে? ডাক্তারকে ডাকছি এখনই। মিহিকা শক্ত করে ওর মায়ের হাতটা ধরে বলল, মা, রজত। তমালি দেবীর বুকের ভিতরটা ধিক ধিক করে উঠল। মেয়েটার মাথায় আঘাত লাগতে কি আবার পুরনো সব কথা মনে করার চেষ্টা করছে? অনেক কষ্টে ওনারা মেয়েকে স্বাভাবিক অবস্থায় ফিরে পেয়েছিলেন, নয়তো প্রায় 7-8 মাস ধরে যে তখন ওদের বাড়িতে কি চলেছিল তা শুধু ওনারাই জানেন। মনোময় বাবু ডাক্তারকে ডাকতে যেতেই তমালি দেবী বললেন, রিপন তো তোকে এখানে নিয়ে এসেছে, তোদের ইউনিভার্সিটিতেই পড়ে বলল ছেলেটা। কাল তো ওই তোকে ব্লাড দিয়েছে, ব্লাড ব্যাংকেও এ নেগেটিভ ছিল না। সত্যি ঈশ্বরের দূত ছেলেটা, ওরা থাকলে যে কি হতো ভাবতেই পারছি না। দূর থেকে রিপনের ছলছলে চোখ দুটো দেখেই মিহিকা বুঝতে পারল ছেলেটা নিশ্চিত ওর জন্য রাত জেগে বসেছিল। রিপনকে দেখে আরো বেশি করে মিহিকার বলতে চাওয়া কথাগুলো হারিয়ে গেল। কেমনই যেন মিহিকার বুকের বাম দিকে চিনচিনে একটা ব্যথা করছে। রিপনের জন্য খুব মায়া লাগছে। বাবা মাকে ছেড়ে বেচারা মেসে থাকে, তাকে ও এতকাল ধরে শুধু বকুনি আর মেজাজ দেখিয়ে এসেছে। তারপরেও ছেলেটা প্রতিদিন ওর বন্ধুত্বের প্রমিস নিয়ে একইভাবে এসে হাজির হয়েছে। আর আজ যেটা করেছে তারপরেও কি আর রিপনকে অবিশ্বাস করার প্রশ্ন থাকে? কেন এত কষ্ট হচ্ছে ওর রিপনের জন্য? তবে কি ও রিপনকে ভালোবেসে ফেলেছে? 3 দিন বাদে মিহিকা হসপিটাল থেকে বাড়ি আসার পর অমৃতাও একটু সুস্থ হয়ে ওকে দেখতে এসেছে। মিহিকা ভারী মুখে জানালার দিকে তাকিয়ে বসেছিল। অমৃতা ওর বিছানায় বসে ডাকলো, কেমন আছিস মিহি? মিহিকা অদ্ভুত তাচ্ছিল্য ভরা হাসিতে বলল, পায়ে প্লাস্টার নিয়ে বিছানায় পড়ে যতটা ভালো থাকা যায় ততটাই আছি। অমৃতা বুঝতে পারল মিহিকা ওর উপরে ভীষণ রাগ করেছে। মিহিকার হাতটা ধরে অমৃতা বলল, সেদিন তোর এই হাতটা ধরে টেনে সরাবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বিশ্বাস কর পারিনি। কি যে ঘটে গেল এক মুহূর্তে। আরও একবার হেসে মিহিকা বলল, হ্যাঁ জানি চেষ্টা করেছিলি, কিন্তু পারিসনি। তবে অন্য একটা কাজ তো দায়িত্ব নিয়ে সম্পন্ন করেছিস, তাই না? অমৃতা অবাক হয়ে বড় বড় চোখের পাতায় তাকিয়ে বলল, কি কাজ? তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। মিহিকার পুরনো অভ্যেস ও ভীষণ রেগে গেলে চুপচাপ মুখ ভারী করে বসে থাকে। আজকেও মিহিকা কোনো উত্তর দিচ্ছে না বুঝতে পেরেই অমৃতা কাঁদতে কাঁদতে বলল, তুই বিশ্বাস কর মিহি, আমি হসপিটালে দেখা করতে যেতে চেয়েছিলাম, মা আমাকে আর বেরোতেই দেয়নি। সেদিন তোর ওই অবস্থা দেখে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর থেকে আমাকে রোগী করে রেখে দিয়েছে সবাই। তুই আন্টিকে জিজ্ঞাসা কর কতবার ফোন করে খবর নিয়েছি। তুই তো আমার সাথে কথা বলতে চাসনি। আচ্ছা তুই বল মিহি, তোকে না দেখে আমি কতক্ষণ থাকতে পারি? যেই শুনেছি তুই বাড়ি এসেছিস, দেখ ছুটতে ছুটতে আমি চলে এসেছি। মিহিকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি তুই আমার খবর নিয়েছিস। আমি এটাও জানি যে তুই আমাকে ভালোবাসিস, আমার ভালো চাস সবসময়। কিন্তু তার জন্য আমাকে এতটা সহানুভূতির পাত্রী বানিয়ে দিলি? রিপনের কাছে আমাকে এতটা ঋণী করে দিলি? একটুক্ষণ চুপ থেকে অমৃতা ফুপিয়ে ফুপিয়ে বলল, তুই তো ছোটর থেকে জানিস আমি কেমন। তোর মতো সাহস আমার নেই।
তোকে রাস্তার মধ্যে রক্তাক্ত দেখে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। বিশ্বাস কর, চারপাশটা আমারও অন্ধকার হয়ে এসেছিল। তাই আমি পারিনি অ্যাম্বুলেন্স ডাকতে, হসপিটালে নিয়ে যেতে। রিপনই সব করেছে। আমি ইচ্ছা করে তোকে ওর কাছে ঋণী করে দিইনি মিহি। মিহিকা আগের মতোই ভারী স্বরে বলল, মঙ্গলবারের কথা হচ্ছে না অমু, কথা হচ্ছে এতদিন ধরে তোর বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতার। হ্যাঁ অমু, আমাকে ঠকিয়েছিস তুই। অবাক হয়ে অমৃতা বলল, মানে? আমি তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছি? কি সব বলছিস তুই? জোরে ধমক দিয়ে মিহিকা বলল, ঠিকই বলছি আমি। তুই অস্বীকার করতে পারিস যে তুই রিপনকে রজতের কথা বলিসনি? অমৃতা হা করে বিস্ফারিত চোখে মিহিকার দিকে তাকিয়ে রয়ে গেল। মিহিকা বলে চলেছে, তুই না বললে রিপন কি করে জানবে রজতের ব্যাপারে? সেই একই কথা, কবিতার লাইন, যেই সব আমি কখনো চিঠিতে লিখতাম রজতের জন্য। আর অ্যাক্সিডেন্টের ঠিক আগে বলা রিপনের কথাটা, যে ঢোলের জন্য ঢোলকি আর ঘর অবধি ধাওয়া করতে পারে, গলা তুলে বলতে পারে ঢোল আমার। কি এসব বল? অমৃতা মনে মনে কি একটা বিড়বিড় করে ভেবে বলল, বাই গড, আমি তো ভাবিনি এত দূর। তুই বিশ্বাস কর, আমি রজতের কথা ওকে কিচ্ছু বলিনি। হ্যাঁ, আমি চেয়েছিলাম তোদের বন্ধুত্বটা হোক বা আরো বেশি কিছু, কিন্তু রজত নামটাও কখনো রিপনের সামনে আনিনি। আমার রণবীরের দিব্যি বলছি, তুই দেখ আমার ফোনটা, ফেসবুকে ওর সাথে যেটুকু কথা হয়েছে সব আছে এখানে। রিপনের ফোন নম্বরও তো নেই আমার কাছে। আরও একবার মাথাটা ঘেটে গেল মিহিকার। অমৃতা যে রণবীর কাপুরের দিব্যি দিয়ে মিথ্যে কথা বলবে না সেটাও জানে, তবে রিপনকে কে বলল রজতের ব্যাপারে? অমৃতা ছাড়া তো মিহিকার বাড়িতেও কেউ জানে না যে ক্লাস 10-এ পড়ার সময় ও অমৃতাদের বাড়িতে সারাদিন কাটাবে বলে একাই রজতের বাড়ি দেবগ্রামে চলে গেছিল। রজত যখন দীর্ঘদিন ধরে মিহিকাকে এড়িয়ে চলতে শুরু করেছিল, তখন মিহিকা উপায়ন্ত না দেখে শেষ অবধি রজতের বাড়ি যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল। অবশ্য লাভ হয়নি কিছু। ফিরে এসেছিল খালি হাতে, শেষ আশার প্রদীপটুকু নিভিয়ে। মিহিকা তখন অনেক ছোট, সবে মাধ্যমিক দেবে। রজতের বাড়ির লোকও একটা কিশোরী মেয়ের এত সাহস দেখে আঁতকে উঠেছিল। সুরপা থেকে দেবগ্রাম প্রায় 120 কিমি রাস্তা, অথচ কিছু না ভেবেই শুধুমাত্র ভালোবাসাকে ফিরে পাবার জন্য মরিয়া আশা বুকে নিয়ে পাড়ি দিয়েছিল মিহিকা। একবারই লোকের সামনে মিহিকা যখন বলেছিল রজত শুধুই ওর ছাড়া আর কারো হতে পারে না, তখন সবাই চমকে গেছিল। আসলে মিহিকা রজতেরই এক বন্ধুর কাছে খবর পেয়েছিল জব জয়েন করার পর রজতের বাড়িতে ওর বিয়ের দেখাশোনা চলছে। তাই রজতকে হারাবার ভয়ে চুপচাপ হাত গুটিয়ে ঘরে বসে থাকতে কিছুতেই পারেনি মিহিকা। মিহিকার হঠাৎ উপস্থিতিতে সেদিন রজত প্রথমে ঘাবড়ে গেলেও পরে ওকে বাড়ির সবার থেকে টেনে একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে বলেছিল, তোমার মাথার ঠিক আছে মিহি? তুমি কাউকে কিছু না জানিয়ে একা এখানে চলে এলে। আমি তো তোমাকে ফোনে বলেছিলাম আমাদের রিলেশনটা কন্টিনিউ করা আর সম্ভব নয়। কাঁদতে কাঁদতে মিহিকা বলেছিল, কেন রজত? রজত রাগে বিরক্তিতে কেটে কেটে উচ্চারণ করেছিল, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বলো তো, আমি তোমার সাথে এমন কি খারাপ করেছি যে তুমি আমার বিয়েটা ভেঙে দিয়ে সবার সামনে আমাকে অপদস্থ করতে চাইছো? বলতে পারবে তোমার শরীরে কখনো হাত দিয়েছি আমি? তোমার সাথে ফিজিক্যাল করেছি আমি? মিহিকা চোখের জল মুছে অবুঝ স্বরে বলেছিল, শুধু শরীরে হাত দিলেই ভালোবাসা হয় বুঝি? এতদিন ধরে যে তোমাকে চিঠি দিয়েছি, তুমি আমাকে লিখেছ, বুদ্ধদেব বসুর কবিতার বই উপহার দিয়েছ, ভ্যালেন্টাইন্স ডে আমরা বেড়াতে গিয়ে একসাথে দাঁড়িয়ে ফুচকা খেয়েছি, এত বছর ধরে আমার স্কুল ফেরার পথে তুমি দাঁড়িয়ে অপেক্ষা করেছ, আমাকে মিহিদানা বলে ডেকেছ। এসব কি ভালোবাসা ছিল না? রজত চারপাশের মুখগুলো তাকিয়ে দেখে ধমক দিয়ে বলেছিল, সিন ক্রিয়েট করো না তো, ওগুলো জাস্ট মজা ছিল। তুমি এখন অনেক ছোট, তোমার পুরো ভবিষ্যৎ পড়ে আছে, মন দিয়ে স্টাডি করো। এভাবে রিলেশন হয় নাকি? মিহিকা দেখেছিল ওদের কথার মধ্যেই রজতের বাড়ির অনেকে উকি মারছে, তারপরেও ও রজতের কোনো কথা শুনতে চায়নি। জেদ ধরেছিল, আমি ফিরে যাব বলে আসেনি রজত, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি তো বলছি মন দিয়ে স্টাডি করব, কিন্তু তুমি না থাকলে আমার মন স্টাডিতে থাকবে কি করে? রজত শেষ অবধি প্রায় গলা ধাক্কা দিয়ে দরজা থেকে মিহিকাকে বার করে দিয়ে বলেছিল, তুমি কি ভাবছো এরকম ভাবে ঘর পালানো একটা মেয়েকে মা বাবা বাড়িতে তুলবে? যাও, চলে যাও এখান থেকে,
ফর গড শেক আর কখনো এই মুখটা দেখিও না, মুক্তি দাও আমাকে। মিহিকার চোখের সামনেটা ঝাপসা হয়ে গেছিল। অনেকক্ষণ অন্ধকারের মধ্যে রজতের বাড়ির দরজার কাছে বসেছিল মিহিকা। তারপর রজতের বাড়িরই কেউ একজন মিহিকার প্রতি মায়া করে চুপি চুপি একটা জানালা খুলে বলেছিল, সন্ধে 7টায় একটা সুরপা যাওয়ার বাস আছে, এখনই বাস স্ট্যান্ডে চলে যাও, রাত্রি হলে আরো বিপদ বাড়বে, ওই বাসটাতে গেলেও রাত্রের মধ্যে ঠিক ঘর পৌঁছে যাবে। মিহিকার কেঁদে কেঁদে চোখ দুটো লাল হয়ে গেছিল। ছেলেটা জানালা দিয়ে একটা চাদর গলিয়ে আবার বলেছিল, এটা ভালো করে কানে মাথায় জড়িয়ে নাও, যাতে কেউ চিনতে না পারে, রাস্তায় অনেক খারাপ লোক আছে, সাবধানে যেও। মিহিকা যখন ফিরে যাচ্ছিল তখন ছেলেটা আরেকবার পিছু টেকে বলেছিল, তোমার নাম মিহিকা না? সুরপা গেলে আমি তোমার সাথে ঠিক দেখা করব। মিহিকা আর কোনো উত্তর না দিয়ে বোবার মতো বিধ্বস্ত চেহারায় কোনো প্রকারে ফিরে এসেছিল বাড়িতে। তমালী দেবী আর মনোময়বাবু ভেবেছিলেন সারাদিন অমৃতার বাড়িতে হই হট্টগোল করে ক্লান্ত হয়ে গেছে মিহিকা। আজ প্রায় 2 মাস পর মিহিকা ইউনিভার্সিটি এসেছে। আশ্চর্যের ব্যাপার, রিপন এতগুলো দিনের মধ্যে একবারের জন্য মিহিকার বাড়ি আসেনি, এমনকি ফোন করেও একটা খবর নেয়নি। মাঝে মাঝে মিহিকা ভেবেছে যা হয়েছে ভালোই হয়েছে, রিপনের সাথে যোগাযোগ না থাকাই ভালো, কিন্তু পরক্ষণই ওর মনের মধ্যে রিপনের প্রতি অনেকটা অভিমান বাসা বেঁধেছে। ভেবেছে তবে কি ও এতদিন ঠিকই ছিল? ছেলে মানেই সবাই একই ছাঁচে তৈরি, ছেলে মানেই যে কোনো মেয়েকে প্রেমের প্রস্তাবে হ্যাঁ করাবার জন্য বন্ধুদের সাথে বাজি রাখে, আর বাজি জিতে যাওয়ার পর কিছুদিন মজা ফুর্তি হেয়ালি করে সব ভুলেও যেতে পারে। অমৃতার সাথে মিহিকা ধীর পায়ে হেঁটে ইউনিভার্সিটি গেটের কাছে ঢোকার সময় দেখল রিপন দাঁড়িয়ে আছে। অভিমানে ইচ্ছা করে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিল মিহিকা। রিপন জিজ্ঞাসা করল, কেমন আছো মিহিকা? রিপনের কথা শুনে মিহিকার বুকের ভিতরটা চিনচিন করে উঠল। চাপা কান্নাটা গলার কাছে দলা পাকিয়ে গেল। অমৃতা পাশ থেকে বলল, এই বুঝি বন্ধুত্ব? এতদিনে মিহির কথা মনে পড়ল তোমার? রিপন দেখল ইচ্ছা করে মিহিকা ওর দিকে ঘাড় উঁচু করে তাকাচ্ছে না, মাথা নামিয়ে রেখেছে। শান্ত স্বরে রিপন বলল, কি করব অমৃতা, তোমার বন্ধু যে আমাকে বন্ধুত্বের অধিকার দেয়নি, তাই তো 2 মাস ধরে প্রতিদিন গেটে ঢোকার সময় আর বেরোনোর আগে এখানে রোজ অপেক্ষা করি। এতক্ষণে ছলছলে চোখে মিহিকা তাকালো রিপনের দিকে। রিপন আবার জিজ্ঞাসা করল, পাটা কেমন আছে? অনেক কষ্টে কান্নাটা সামলে মিহিকা শুধু বলল, ভালো। তারপরেই এগিয়ে গেল নিজের ডিপার্টমেন্টের দিকে। আগের মতোই রিপন মিহিকাদের পাশে পাশে হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা আজ তবে বুদ্ধদেব বসুর প্রেমিক শোনাই। কি যেন লাইন দুটো, নতুন ননির মতো তনু তব, জানি তার ভিত্তিমূলে রহিয়াছে কঠিন কাঠামো, হরিণ শিশুর মতো করুণ আখির অন্তরালে ব্যাধিগ্রস্ত উন্মাদের। হাঁটতে হাঁটতে থেমে গেল মিহিকা। এবার ঘুরে দাঁড়িয়ে চোখে চোখ রেখে সোজা প্রশ্নটা করল রিপনকে, তুমি কে? রিপন হাসতে হাসতে বলল, এ কি, তোমার মাথার চোট ভালো হয়নি দেখছি, আমাকে চিনতে পারছো না? আমি রিপন, রিপন ভৌমিক, তোমার বন্ধুত্বের অপেক্ষায় রোজ অপেক্ষা করি। আরো বেশি গম্ভীর হয়ে মিহিকা বলল, আমি সত্যিটা জানতে চাই রিপন, সম্পূর্ণ সত্যি। তুমি কে? রজতকে কিভাবে চেনো? মনে মনে ঢোক গিলল রিপন। তারপর বলল, সব বলবো, তুমি বাগানের ওই দিকটাতে চলো। মিহিকা আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই অমৃতা বলল, মাথা গরম করিস না মিহি, ভুলে যাস না এই ছেলেটাই সেদিন তোর জন্য সারা রাত্রি হসপিটালে বসেছিল, নিজের রক্ত দিয়েছিল। মিহিকা রিপনের নির্দেশ মতো বেশ কিছুটা ঘাসে ঘাসে হেঁটে গিয়ে বলল, হ্যাঁ এবার তো বলো। ভয়ে ভয়ে রিপন হাঁটু জোড়া করে ঘাস বনে মাথা নিচু করে বসে বলল, তোমার অপরাধী আমি জানি, সব শুনলে ক্ষমা করবে না, তবুও বলতে তো একদিন হতো, আমি রিপন ভৌমিক, রজত ভৌমিকের ভাই। মিহিকার মনে হলো যেন কড়কড় শব্দে আরো একবার বাজ পড়ল। অমৃতারও বড় বড় চোখে অজ্ঞান হবার জোগাড়। অনেক মুভি দেখেছে ও রণবীরের, কিন্তু এরকম চিত্রনাট্য একটাতেও ছিল না।
মিহিকা বিদ্রূপ করে হেসে বলল, ও তাই বলো। তোমার দাদা আমার অর্ধেকটা জীবন শেষ করে মনে হয় শান্তি পায়নি, তাই বাকিটা শেষ করার জন্য দায়িত্ব নিয়ে ভাইকে পাঠিয়েছে। রিপন মৃদুস্বরে বলল, তুমি ভুল করছো মিহিকা, সেদিন আমিও তোমার মতোই ছোট ছিলাম। জানালা দিয়ে পুরো ঘটনাটা দেখলেও সাহস করে প্রতিবাদ করতে পারিনি। বাবা মাও ভাবার মতো অবস্থায় ছিল না, তবে মনে মনে আমি ঠিক করেছিলাম বিয়ে করলে এরকম মেয়েকেই করব, যে সুরপা থেকে দেবগ্রাম একা এসে তার ভালোবাসার দাবি জানাবার সাহস করতে পারে। বিশ্বাস করো মিহিকা, সেদিন থেকে তুমি আমার মনের মন্দিরে স্থায়ী জায়গা করে নিয়েছ। শুধু প্রতিটা দিন অপেক্ষা করেছি কখনো আবার তোমার সাথে দেখা হবে। ইউনিভার্সিটিতে প্রথম দিন ক্লাস করতে এসে তোমাকে দেখে চিনতে আমার ভুল হয়নি, নামটাও মিলে গেছিল। এতক্ষণে বুঝতে পারছে মিহিকা প্রথম দিন থেকে রিপনকে দেখে চেনা কেন মনে হতো ওর। রিপন যে রজতেরই ভাই। মিহিকা বুঝে উঠতে পারছিল না খুশি হবে না রাগবে। ক্লান্ত স্বরে বলল, তুমিও কি তোমার দাদার মতোই কাব্য ভালোবাসো? রিপন দীর্ঘশ্বাস ফেলে বলল, দাদা কোনোদিনই কাব্য ভালোবাসতো না, তোমার কাছে ভালো হওয়ার জন্যই অভিনয় করেছিল। তবে সেদিনের ঘটনার পর তোমার দেওয়া দাদার চিঠিগুলো আমি যত্ন করে রেখেছিলাম, ওখান থেকে কবিতার প্রেমে পড়েছিলাম বলতে পারো। মিহিকা হালকা হেসে বলল, সত্যি ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, তাই না? আমি যেই ঘটনার পর থেকে কাব্যকে জীবন থেকে মুছে ফেলার চেষ্টা করলাম, তুমি ঠিক সেই ঘটনার পর থেকে কাব্যের প্রেমে পড়ে গেলে। রিপন উদাস চোখে দূরের গাছগাছালির দিকে তাকিয়ে বলল, ভাগ্যের পরিহাস তো নিশ্চয়ই, না হলে কি আর মা ও দাদাকে বলতো যে সেদিনই বুঝেছিলাম তুই আমাদের না দেখে নিজেরটাই বুঝবি। যেদিন ওই মিহিকা বলে মেয়েটাকে ঘর থেকে তাড়িয়ে দিতেও দুইবার ভাবিসনি। বাবাও দাদাকে স্বার্থপরই বলেছে, যে ছেলে তার প্রেমিকার প্রতি দায়িত্ব পালন করে না সে যে বাবা মায়ের প্রতি করবে এমনটাও কি ধারণা করা যায়? দাদা বছর দুয়েক আগেই বউ বাচ্চা নিয়ে পাকাপাকিভাবে দিল্লিতে সেটেল হয়ে গেছে। মায়ের ভীষণ শরীর খারাপেও একটা খবর অবধি নেয়নি। মিহিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার শরীরেও তো একই রক্ত বইছে রিপন, হয়তো তুমিও। বাকি কথাটা শেষ হবার আগে রিপন বলল, আমি তো প্রথমেই বললাম আমি তোমার অপরাধী, বন্ধুত্বের যোগ্য আমি হয়তো নই। সেদিন সব দেখেও জানালা দিয়ে দুটো কথা বলা ছাড়া তোমার জন্য আর কি করতে পেরেছিলাম? মিহিকা মনে করার চেষ্টা করলো সেদিনের ঘটনাটা। রজত বাড়ি থেকে মিহিকাকে গলা ধাক্কা দিয়ে বার করে দরজা বন্ধ করে দেবার পর যখন আশার শেষ প্রদীপটাও নিভে গেছিল, তখনও কেউ একজন ওর মঙ্গল কামনা করেছিল। জানালা দিয়ে কথা বলেছিল সেই শুভাকাঙ্ক্ষী। রুমের মধ্যে আলো না থাকায় মিহিকা রাস্তার স্ট্রিট লাইটে স্পষ্ট দেখতে পায়নি সেই ব্যক্তির চেহারা। শুধু তার দেওয়া চাদরটা মাথায় দিয়ে সাবধান বাণী মনে করেই ঘরে ফিরে আসতে সক্ষম হয়েছিল। রিপন আবার বলল, শুনেছি অপরাধী ক্ষমা চাইলে নাকি অনেকটা অপরাধ তার মাপ করা যায়। আমিও তাই হাত জোড় করে ক্ষমা চেয়ে গেলাম, পারলে ভুল না বুঝে ক্ষমা করে দিও। অনেক বছর পর অমৃতা দেখল মিহিকার চোখ দিয়ে আবার টপ টপ করে জল পড়ছে। রিপন উঠে দাঁড়িয়ে মিহিকার দিকে চোখ তুলে আর না তাকিয়ে চলে যাবার জন্য পা বাড়ালো। অমৃতা মনে মনে প্রার্থনা করছিল, হে ঈশ্বর, রণবীরকে আমার চাই না, তবুও এই লাভ স্টোরিটা পূরণ করে দাও। রণবীরের জন্য আমি আর কখনো কাঁদবো না, প্লিজ গড। বেশ কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়েছিল মিহিকা। ওর মনে হচ্ছিল আরও একবার ওর ভালোবাসা ওর থেকে দূরে চলে যাচ্ছে, আরও একবার আশার প্রদীপটা নিভে যাচ্ছে। হঠাৎ করে দলা পাকানো কান্নাটা গলায় আটকে রেখে চেঁচিয়ে উঠল মিহিকা। মিহিদানা তার ভালোবাসাকে আরও একবার হারিয়ে ফেলতে চায় না রিপন। রিপন মিহিকার গলার আওয়াজটা পেয়েই থেমে গেল। ভাঙা পা নিয়ে ছুটে গিয়ে মিহিকা জড়িয়ে ধরল রিপনকে। রিপন সাথে সাথে বলল, এই সবে তোমার প্লাস্টার খুলেছে আর এখনই তুমি এভাবে ছুটছ? মিহিকা 6 ফুটের বুকে মাথাটা গুজে দিয়ে বলল, আরেকবার পা ভাঙতে পারবো, কিন্তু ভালোবাসা হারাতে পারবো না। রিপন মিহিকাকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, মিহিদানা। দূরে দাঁড়িয়ে চোখের জলটা মুছে অমৃতা বলল, থ্যাংক ইউ গড, দিস ইজ দ্য বেস্ট ক্লাইম্যাক্স আই হ্যাভ এভার সিন। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।